আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। আজকে রয়েছে ৭৪তম পর্ব। গল্প পাঠে আছি আমি তারিফ। বন্যা ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ঢোক গিলল। বন্যা মুখ ফুলিয়ে আলগোচে ভ্রু নাচালো। তানভীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানভীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে বৃদ্ধ হেসে বলল, আসসালামু আলাইকুম সমন্দি সাহেব। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোমাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে। বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানভীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের ঝাঁকির সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কোলে আবিষ্কার করল। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশেপাশে চোখ ঘুরিয়ে ভালোভাবে দেখে। চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটমিটি হাসছে। আবিরের দুষ্টামিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহব্যঞ্জক প্রদর্শের একের পর এক আবেগপ্রবণ দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়ত কত রাত ছিল আবিরের অতুষ্ণ অনুরাগ প্রকাশের রাত, নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অব্যক্ত অনুভূতি প্রকাশ্যে চুল পরিমাণ কুঞ্জুসপনাও করেনি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সন্তপ্ত ভালোবাসার অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনও এত লজ্জা পেলে হবে? লজ্জায় অসাড় মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানভীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানভীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি দরকার ছিল? মাহমুদা খান তপ্ত স্বরে বললেন, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসার কেউ না কেউ অবশ্যই জানত। আলী আহমদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন। বাড়িতে এখনও কম বেশি মেহমান আছেন, তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, ভাইজান কি রাগ করলে নাকি? আলী আহমদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছেন কেবল। এর মধ্যে মালিহা খান রাশবাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকে জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না নিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে না কাঁদালেও পারতে। আলী আহমদ খান হঠাৎ উচ্চস্বরে হেসে উঠলেন। মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছি বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমদ খান হাসতে হাসতে বললেন, এই সব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেব না, সে এতটাও নিষ্পাপ না। মালিয়া খান রাগী স্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমদ খান চাপা স্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিয়া খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলেছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন, তোমার ছেলে আর মেঘ মামুনির বিয়ে আরও 3 বছর আগেই হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো, সে ততটাও সাধারণ না। মালিয়া খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছা থাকলে তোদের সাথে আগে মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষাও করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না,
আমি কি কাবিন দিব? আমার ছেলে আরও 9 বছর আগে না বুঝে কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাতাড়ি ছুটোছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে, তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন, আবির মেয়েকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলেছে? আবির মেঘের বিয়ে হয়েছে এটাই বা কে বলেছে? তোর ছেলে তানভীর বলেছে? হ্যাঁ। মোজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছেন। তানভীর সে যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মোজাম্মেল খান গুরুভার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানভীর বারবার ঢোক গিলছে। আলী আহমদ খান মৃদুস্বরে বললেন, তানভীরকে কিছু বলে লাভ নেই। সে এক নির্বোধ, আর আমারটা ওর থেকে আরও বড় নির্বোধ। কিভাবে করেছে এসব এখন আর জানতে হবে না। শুধু জেনে রাখো, তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিহা খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ। সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানভীর তিনজনে আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব কষ্টে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যায়। যেহেতু মোজাম্মেল আমাকে আগে থেকে অনেকবার জানিয়ে রেখেছে, তাই আমিও সেভাবে রিয়্যাক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীরের ঘুরে ফিরে এক কথা, বিয়ে করালে 3 তারিখই করাতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এই বিয়ে আমি কোনো দিনও মানব না। তখন ভয়ে ভয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানভীরের কথা শুনে তখন হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলের আস্পর্ধার কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানোর অবস্থাও ছিল না। তানভীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে উঠে বলে সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানভীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, ওর বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখই বিয়ে হবে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালেন, বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে উঠে যেত, তখন সবার আগে বাগড়া দিত মোজাম্মেল আর সাথে ওর মেয়ে। এজন্য তানভীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না উঠায়। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায় নেই, তাই তোমাদের জানালাম। মোজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগী স্বরে বললেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমদ খান ঠাট্টা স্বরে বললেন, তোকে আগে বলেছিলাম এত খুশি হয়ে লাভ নাই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হবেই। মোজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, তোর এত সাহস হলো কিভাবে? তানভীর মাথা নিচু রেখে বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের বন্ডিং খারাপ নাকি? আমার ভাইয়ের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। আদি ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার তালে ছিল, কে কি বলেছে সেসবে গুরুত্বই দেয়নি। আচমকা তানভীর প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমদ খান মৃদু হাসলেন, তবে মোজাম্মেল খান রাগে ফোঁসফোঁস করছেন। তানভীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকে সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতেই আলী আহমদ খান ঘাড় গড়িয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসার কাউকে জানাওনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। ঠিক আছে যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা।
এত সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানভীরের দিকে তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গোছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানভীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়েছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল, কী ব্যাপার, এখানে কি চাই? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা আছে। কি কথা, আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় গাঁটটা দিয়ে গুরু গম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদেরকে বলতেছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠোঁট বেঁকিয়ে ভিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমিও কি গোপনে বিয়ে করে ফেলেছ নাকি? তানভীর মৃদু হেসে বলল, ভাবছি। তানভীর রুমে ঢুকতে বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।